আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মিশবাহ উসখুস করছে, আবার এভাবে মেয়ে দেখায় সে আগ্রহী নয়। তবু মায়ের চোরাচুরিতে আসতে হলো। যে মেজো বউ রত্নার সাথে মা উঠতে বসতে সারাদিনে 3 বার অন্তত বিবাদে চড়ান, আজ সেই রত্নার মামাতো বোন আয়নাকে দেখতে আসলেন। রত্নার মামাতো বোন আয়নার বয়স 30 ছুঁই ছুঁই। আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীর শারীরিক ও মানসিক অত্যাচারে টিকতে পারেনি বলে সংসার করতে পারেনি। আয়নার নিজের পছন্দের বিয়ে ছিল বলে শুরুতে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। একটা ছেলেও হয়েছে সেই সংসারে, কিন্তু প্রথম প্রথম টুকটাক চর থাপ্পড় দিলেও দিনে দিনে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। একসময় সংসার খরচ দেওয়া বন্ধ করে দেয় আয়নার প্রাক্তন স্বামী। উল্টে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার চাপ দিত। সইতে না পেরে একসময় বাবার বাড়িতে জানায় আয়না। মেয়ে আর নাতিকে নিয়ে আসে আয়নার বাবা মা। ভেবেছিলেন এতে বদ জামাই শিক্ষা পাবে, কিন্তু আয়নার বর যেন এই অপেক্ষাতেই ছিল। আয়নাকে নিয়ে যাওয়ার পরপরই নতুন বিয়ে করে। কিছুদিন মামলা মোকদ্দমা চলে, কিন্তু ভালোবেসে বিয়ে করাই কাবিন ছিল অল্প টাকার। আয়নার স্বামীর তাই তালাক নিতে বেগ পেতে হয়নি। ছেলে সালমানের কথা ভেবে দ্বিতীয় বিয়ে করতে চায়নি আয়না। একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়ায় আয়না, কিন্তু পরিবারের চাপাচাপিতে বিয়ে করতে রাজি হতেই হয়েছে। জাহানারা বেগমের আয়নাকে পছন্দ হয়েছে। রত্নার মতো মুখরা মনে হয়নি, ঠান্ডা স্বভাব। একটা বিয়ে ভেঙে যাওয়ায় এমনিই নরম হয়ে আছে। মিসবাহ, তুই যেমন চাইছিস তেমন মাইয়া না। দেখতে শুনতে মাশাআল্লাহ, খারাপ না। ছেলেও নানা বাড়িতে থাকতো। আমি আগেই কথা কইছি, পলিনের দেখাশোনা করব, তোর দেখাশোনা করব। মাঝে মাঝে বাপের বাড়ি আইসা পোলার দেখা যাইব। ছেলে তো ছোট, মায়ের জন্য কান্নাকাটি করবে না? পলিন করে কান্দন, আর করলেও নানা নানি আছে, দেখবো তারা। পলিনের মা যখন চলে যায় ওর বয়স মাত্র 1 বছর, তাও মাকে কম খোঁজে নাই। ওকে সামলাতে কষ্ট হয়নি? সামলাইছি তো, তাই না? সালমান রেও তার নানা নানি সামলাবে। তুই আবার ফলা নেবি কইসস না? দুনিয়ার অশান্তি হইব। 12 ঘরের 12 বাচ্চা, কাচ্চার ক্যাসাল। যত্নও রাজি না বোন পুতুরে নিতে, এরাও রাজি এই শর্তে। তোর আর সমস্যা কি? রত্না তো পারলে পলিনরেও তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। নিজের 2 সন্তান ছাড়া ও আর কাকে চোখে দেখে? আমি কিছু বলি না মানে এই না যে আমি দেখি না, বুঝি না। আচ্ছা, আমি এখন বাইর হব। মেজবাহ, হুদাই অশান্তির কথা ভাবিস না। ফলা মানুষ 2 দিন কাঁদবো, এরপর ঠিক হইয়া যাইব। ওর নানা নানি বোর্ডিং স্কুলে দিয়া দিব। চুরিমুড়িতে বাড়িতে আইলে মা আইসা একবেলা দেখা যাইব। আমরা তো ফাঁসান না, কিন্তু ফোলা নিয়া সাথে গেলে সেই ফোলার খরচ তোর কাঁধে আইব। ফলিনরেও তখন আয়না সময় দিব না, নিজের ফোলা নিয়ে অস্থির থাকবো। আম্মা জানি না কি বলবো, চিন্তা করে দেখি। এত চিন্তার তো কিছু নাই। আগামী শুক্রবার বিয়ে পড়ানোর ব্যবস্থা করি। এত আয়োজনের কিছু নাই। ঘরে ঘরে 2 পরিবারের মানুষজন মেলা বসবো, কাবিন করে বউ নিয়ে আসবো। আম্মা একটু সময় নিন, এত তাড়াহুড়ো কিছু নাই। 5 বছর অপেক্ষা করতে পারছেন, এখন 15 দিন পারবেন না? আমি একটু ভাবি। কই যাস? আইজ মার্কেট বন্ধ না? আমার বন্ধু আলিফ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিল, দেখতে যাবো করে সময় পাই নাই কাল। আজ একবার দেখে আসি। মিশবাহ সেই কলেজ জীবন থেকে মোটরসাইকেল চালায়। তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায়, নিজের মতো চলাফেরা করা যায় বলে বাইক তার সব সময় পছন্দ। বাইক স্টার্ট দিয়ে আয়নার কথা ভাবতে থাকে মিশবাহ। হ্যাঁ, মেয়েটা খারাপ নয়, কিন্তু কেন জানি মন থেকে একটা সম্মতি আসছে না। ছোট ভাই হাসান আর তার বন্ধু আশিকের খুব ইচ্ছে ছিল মিসবাহ যেন আতিয়ার সাথে একবার কোথাও বসে, কথা বলে। মিসবাহরও আগ্রহ ছিল, কিন্তু মা বেঁকে বসলেন আর আশিকও ইতস্তত করে জানালো তার বোন নাকি বিয়ে করবে না বলে গো ধরেছে। মায়ের ব্যাপারটা মিসবাহ বোঝে, কিন্তু আতিয়ার বিষয়টা বুঝল না। আতিয়ার বিয়ে না করতে চাওয়ার পিছুটান কি তার পরিবার? ফলের দোকানের সামনে এসে দাঁড়ায় মিসবাহ। বন্ধুর জন্য ফল নেওয়া দরকার। থরে বিথরে সাজানো লাল হলুদ সবুজ ফলগুলো দেখতে কি ভালো লাগে।
পাশেই ফুলের ছোট একটা দোকান, নানা রঙের ফুলগুলো দিয়ে কি সুন্দর বুকে সাজানো। মিসবাহ ফল কেনে, প্রতি সপ্তাহেই কেনে, কিন্তু এই জীবনে ফুল কেনা হয়নি বললেই চলে। কখনো ফুল কেনার মানুষ ছিল না, কখনো মানুষ থাকলেও মন ছিল না। সাংসারিক দায় দায়িত্বে ভালোবাসা দিবস ফাল্গুন বৈশাখ কবে পার হয়ে গিয়েছে টেরই পায়নি। ফাল্গুনে হলুদ ভালোবাসা দিবসে লাল, পহেলা বৈশাখে লাল সাদা পাঞ্জাবি পরে কারো হাত ধরে হাঁটা হয়নি। কারো বাচ্চামি বায়না মেটাতে কখনো বৈশাখী মেলায় যাওয়ার হয়নি। কাচের চুড়ি দেখে বাচ্চাদের মতো কারো বাড়িয়ে দেওয়া হাতে একটার পর একটা চুড়ি পরিয়ে দেওয়া হয়নি। একটা গোলাপ কিনে প্রিয়তমার জন্য তপ্ত রোদে অপেক্ষা করা হয়নি। আর এই সময় নষ্ট করা অযথা আবেগের জন্য মিসবাহুর মনও আগে কখনো পড়েনি। এই 40 বছর বয়সে এসে মিসবাহুর মনে হয় এই অযথা পাগলামিগুলোরও প্রয়োজন আছে। প্রয়োজন আছে মাঝে মাঝে হিসেবের খাতাটা বন্ধ করে কিছু বেহিসেবি খরচ করার। 40 বছর বয়সে এসে চোখ বন্ধ করলে আনন্দময় কোনো স্মৃতিটা মিসবাহুর চোখে ভাসে, কিছুই না। মিসবাহ কখনো সাগর দেখতে চায়নি, কখনো পাহাড়ে ওঠা হয়নি, কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকার স্বাস্থ্য ঝুঁকির বয়ান দিতে দিতে আগুন গরম চটপটি আর ঝাল ফুচকা খাওয়া হয়নি। সময়ের আগেই মিসবাহ পরিণত হয়েছে, দায়িত্বশীল ছেলে হয়েছে, ভালো ব্যবসায়ী হয়েছে, এর মাঝেই সুখ খুঁজেছে, আর সুখী ছিল ও। কিন্তু এখন কেন সব ফাঁকা লাগে? আজ এই মুহূর্তে যদিও ট্র্যাকের নিচে চলে যায় আর জীবন প্রদীপ নিভে যায়, চোখ বন্ধ করার আগে ওর মনে হবে সমস্ত জীবনটা শুধু করেই গেল। দুদণ্ড বসে চিরিয়ে দেওয়ার ছলেও একটু কি উপভোগ করা হলো? হাসানকে দেখে সে, কলেজ থেকে স্টাডি ট্যুরে যায়, বিভিন্ন দিবসে সেজে গুছে বাইরে যায়, গিটার বাজায়, গলা ছেড়ে গান গায়। 25 বছর বয়সী হাসানের ভিতর 25 বছরের মিসবাহকে খুঁজে পায় না। 25 বছরের মিসবাহ তখন ব্যবসা দাঁড় করাতে খেটে চলেছে। স্টাডি ট্যুর তখন তার কাছে অজানা নাম। বিয়ের পর পায়রা খুব বলতো হানিমুনে যাবে। মা জাহানারা খুবই বকাঝকা করেছিলেন শুনে। মিসবাহ সায় দেয়নি। সাগর দেখতে গিয়ে 1000 টাকা জলে ফেলার কোনো মানে হয় না। সেই তো পানি, এ আর দেখার কি আছে? তার বদলে সে টাকায় সোনার একটা চেইন কিনলে ভবিষ্যতের সম্পদ হবে। মিসবাহর টাকার সমস্যা ছিল না, তাই কক্সবাজার যাওয়ার বদলে পায়রাকে একটা সোনার চেইন এনে দিয়েছিল। পায়রাও আস্তে আস্তে এসব আবদার করা বন্ধ করে দেয়। আর মিসবাহর তা নিয়ে কোনো মাথা ব্যথাও ছিল না। এখন বছরে বিভিন্ন ছুটি ছাটাই হামিদকে নিয়ম করে বউ বাচ্চা নিয়ে ঘুরতে যেতে দেখে। এখানে আম্মার চোর গলায় বাধা দেওয়া টের পায় না। পেলেও হামিদ আর রত্নাতা পরোয়া করে না। ফেসবুকে তাদের হাসি খুশি ছবি দেখতে ভালোই লাগে মিসবাহর। এমন একটা ছবি তো তার আর পায়রাও থাকতে পারতো। স্যার 870 হয়েছে। ঠিক করে ওজন করছো মিয়া? বিক্রেতার ডাকে বাস্তবে ফেরে মিসবাহ। হ্যাঁ। ফল স্ট্যান্ডে ঝুলিয়ে বাইক স্টার্ট দেয় মিসবাহ। গন্তব্য মিলেনিয়াম হাসপাতাল। বন্ধু ভর্তি আছে সেখানে। মিলেনিয়াম হাসপাতালের নার্সদের জন্য নির্দিষ্ট পোশাক রয়েছে। বয়স ও পদ অনুযায়ী কেউ আকাশি রঙের শাড়ি পরেন, কেউ সালোয়ার কামিজ। বুকের কাছে ঝোলানো ব্যাজে নাম লেখা থাকে। মাথায় সাদা টুপি ক্লিপ দিয়ে লাগাতে হয়, চুলে সিম্পল খোপা। এই হাসপাতালটা শহরে বেশ জনপ্রিয়। দীর্ঘদিন সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বলে রোগীর চাপ বেশি। হাসপাতালের ডাক্তার, নার্স, ব্রাদার, এমএলএস আর পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যাও কম নয়। চেহারা খুব মন কেড়ে না নিলে এত নার্সের ভিড়ে আলাদা করে কাউকে মনে রাখার কথা নয়। কিন্তু আতিয়ার সিমসাম রূপ যে প্রথম দিনই মিসবাহর নজর কেড়েছিল। প্রথম যেদিন বন্ধুকে দেখতে আসে 10 তলায় রুম নাম্বার খোঁজার ফাঁকে নার্স স্টেশনে দেখতে পায় আতিয়াকে। এক মনে খাতায় কি যেন লিখছে। প্রসাধনীবিহীন সাদাসিধা মুখটায় যেন রাজ্যের বিষণ্ণতা। আশেপাশে কি হচ্ছে তাতে আতিয়ার সামান্য মনোযোগ নেই। শেষ বিকেলের আলো করিডোর জুড়ে। আতিয়ার মুখ সেই আলোয় আবারও মিসবাহর চোখে অন্যরকম মায়াবী হয়ে দেখা দেয়। এগিয়ে গিয়ে কথা বলে না মিসবাহ, অথচ এরপর মিসবাহ এই নিয়ে 3 দিন হাসপাতালে আসলো। আর ফ্লোরে ঘুরে ঘুরে আতিয়াকে ঠিকই আবিষ্কার করে নিল প্রতিদিনই। নিজের কাছে নিজেই চুক্তি দিয়েছে বন্ধুকে দেখতে আসে। রোজই কিছুটা সময় দোকান থেকে নিয়ম করে বের হয়, বন্ধুর পাশে কিছুক্ষণ বসে, তারপর আতিয়াকে খুঁজে বের করে দূর থেকে দেখে চলে যায়। আকাশী নীল শাড়িতে পরিপাটি আতিয়াকে চমৎকার লাগে মিসবাহর।
পরিশ্রম করায় মেদহীন শরীর আতিয়ার। সেদিন দোকানে চবথব অবস্থায় দেখেছিল আতিয়াকে। এখানে কর্মক্ষেত্রে সপ্রতিভ আতিয়াকে দেখে মুগ্ধ হয় মিসবাহ। আতিয়ার শাড়ির কুচি কি নিখুঁত, এভাবে শাড়ি পরতে কারো নাকি কুচি ধরতে সাহায্য করতে হয়। পায়রা এটাই বলতো মিসবাহকে। পায়রার শাড়ি এলোমেলো হয়ে থাকতো। কোথাও যাওয়ার আগে মিসবাহকে অনুরোধ করত শাড়ির কুচি ধরতে, না হলে ওর কুচি পিছলে যায়। মিসবাহর তখন এসব আদিক্ষেতা মনে হতো। পায়রার শাড়ি উঁচু নিচু হয় থাকতো পায়ের কাছে। আতিয়ার তো কেউ নেই, তাহলে ওর শাড়ি এমন টানটান কি করে? নিজেই হয়তো এমন পরিপাটি শাড়ি পরতে শিখে গিয়েছে। তবে মিসবাহর বড় শখ হয় আতিয়ার পায়ের কাছে বসে শাড়ির কুচি ঠিক করে দিতে। আতিয়া হাসে বড় কম, চোখ জোড়ায় রাজ্যের বিষণ্ণতা। মাঝে মাঝে করিডোরে কাজের মাঝে ক্লান্ত আতিয়াকে আবিষ্কার করেছে মিসবাহ। সে সময়গুলো মিসবাহর ইচ্ছে করেছে 2 কাপ চা হাতে নিয়ে সামনে যায়। 10 তলার উপর উদ্দাম বাতাসে করিডোরের টানা বারান্দায় দাঁড়িয়ে আতিয়ার সাথে চা খেতে বড় শখ হয় মিসবাহর। কিন্তু ভাবনা আর আগায় না। আজও চোখছোড়া ইতিউতি আতিয়াকে খোঁজে। বন্ধু রিলিজ পেয়ে যাবে কাল, আর কোনো বাহানায় হাসপাতালে আসা হবে না। বাড়িতেও আয়নার সাথে বিয়ের তোড়জোড় চলছে। তবু আতিয়ার কি অমোঘ আকর্ষণে পড়ল মিসবাহ। কাউকে খোঁজেন? নারী কণ্ঠের ডাকে চমকে ওঠে মিসবাহ। আতিয়া না আপনি? ভালো আছেন? এখানে চাকরি করেন তাহলে? নিজের অপ্রস্তুত ভাব লুকাতে মরিয়া মিসবাহ। জি, এখানেই কাজ করি। আপনার বন্ধুর কেবিন তো এদিকে না। কাউকে খোঁজেন? আমার বন্ধুর কথা জানেন? জি, আপনি কেবিনে ঢোকার সময় দেখেছি। পরে জানলাম রোজই আসেন বন্ধুকে দেখতে। এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। জি জি জি, ধন্যবাদ। আপনি এখানে আছেন মনে থাকলে খুঁজে বের করতাম। হাসপাতালে পরিচয় কেউ থাকলে সুবিধা, মানে জরুরি দেখাশোনার জন্য ভালো। আপনার বন্ধুর দেখাশোনায় কোনো গাফিলতি হচ্ছে না হাসপাতাল তরফ থেকে। তিনি তো রিলিজও পাচ্ছেন। জি জি, এই হাসপাতালের তো এমনিতেই ভালো সুনাম আছে। আপনাদের মতো দক্ষ লোকজন সেবা দিচ্ছেন। আতিয়া হেসে দেয়। মিসবাহকে গত 2 দিন ধরেই লক্ষ্য করেছে আতিয়া। দূর থেকে ওকে অনুসরণ করে মিসবাহ। এরপর কিছু না বলে চলে যায়। যদিও বিয়ে নিয়ে সমস্ত আশাও বাদ দিয়েছে, তবুও দূর হতে কারো নজর ওকে অনুসরণ করছে। আর সে নজরে কোমলতা আছে, স্নেহ আছে ভেবে ভালো লাগে আতিয়ার। রোজকার কামার্ত পুরুষের ভয়ালো নজর দেখে অভ্যস্ত আতিয়ার এই নজরে মনে অজানা শিহরণ হয়। মিসবাহ ও আতিয়াকে আজ প্রথম হাসতে দেখল। হৃদয় থেকে উঠে আসা হাসিরও এক অন্যরকম গুণ আছে। জটিল পরিস্থিতিতেও সহজ করে দিতে পারে, হৃদয়ের বরফ গলাতে পারে। এক আশ্চর্য জাদুর প্রদীপের মতো হাসি না বলা অনেক কথা বলে দেয়, জটিল সমীকরণ সহজ করে তোলে। মিসবাহ আবিষ্কার করে আতিয়ার হাসি বড় সুন্দর। দিন কেটে যায়। ক্যালেন্ডারের হিসেবে 2 সপ্তাহ শেষ। মিসবাহ দোকানের হিসেব দেখছে, মনটা ফুরফুরে। এমন সময় ফোনে কল আসে। আননোন নাম্বার দেখে রিসিভ করে মিসবাহ। হ্যালো। আসসালামু আলাইকুম। রিনরিনে নারী কণ্ঠে অবাক হয় মিসবাহ। পরিচিত কারো কণ্ঠ নয়, তবুও চেনা চেনা লাগে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, আমি আয়না। এক মুহূর্ত থমকে যায় মিসবাহ। আয়না রত্নার মামাতো বোন, যার সাথে মা জাহানারা বেগম বিয়ের জন্য মরিয়া হয়ে গিয়েছেন। আয়না নাম্বার কোথায় পেল? মা দিয়েছেন। যেহেতু মিসবাহ এখনো বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছে না, পিছলে যাচ্ছে, তাই হয়তো আয়নাকে কথা বলতে বলেছেন। কিন্তু না, এটা হওয়ার কথা না। মিসবাহর মা যতই মরিয়া হন, মিসবাহর সাথে বিয়ের আগে আয়নাকে এত কাছাকাছি আসার সুযোগ কখনোই দিবেন না। বরং বিয়ের পরও নানা নিয়মকানুন আর বাহানা করে স্বামী স্ত্রীকে দূরে দূরে রাখার মানুষ মা। মায়ের মতে ছেলে স্ত্রীর বেশি কাছাকাছি গেলে পরিবার থেকে দূরে হয়ে যায়, আর মিসবাহকে তিনি পরিবার থেকে দূরে করতে চান না। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, কি ব্যাপার আয়না, ফোন দিলেন যে? কোনো সমস্যা? না, সমস্যা না, মানে একটু কথা বলতাম, যদি আপনি অফই দেন। আর আমি যে ফোন দিয়েছি রত্না বা খালাম্মাকে বলবেন না প্লিজ। ফোন দিয়েছি শুনলে অনেক কথা শুনতে হবে আমাকে, আমার বাড়িতে। তাহলে ফোন দিলেন কেন? অমনকে সামলাতে পারি না,
কেমন নিষ্ঠুর আর অসহায় লাগে সারাক্ষণ। মনে হলো আপনি আমার কষ্ট হয়তো বুঝবেন বললে। আপনার আম্মা একটু আগে জানালেন আগামী শুক্রবার আপনারা আসবেন, হয়তো সেদিনই কাবিন হবে। আমার বাসায় সবাই এত খুশি যে কিছু বলে পরিস্থিতি খারাপ করতে চায় না। এমনিতেই নিজের পছন্দে বিয়ে করে কম ভুগিনি, নিজের পরিবারকেও ভুগিয়েছি, তাই তাদের উপরে কথা বলার সাহস বা শক্তি কোনোটাই আর নাই। মনে মনে চমকে যায় মিশবাহ। শুক্রবার বিয়ে মানে? আম্মা একতরফা সিদ্ধান্ত নিয়ে ফেলল। এই বাড়াবাড়ি মিশবাহর আর ভালো লাগে না। সে এখন আর কম বয়সী ছোকরা কেউ না যে তার সিদ্ধান্ত বাবা মা নিবেন। রীতিমতো মধ্যবয়সী পুরুষ। কিন্তু আয়নার সমস্যাটা কোথায় জানা দরকার। আয়নাও যদি অন্য কাউকে পছন্দ করে তাহলে বিষয়টা সহজেই সমাধান হয়ে যাবে। আজ বিকেলে আতিয়াকে নিয়ে বেড়িবাঁধের কাছে যাওয়ার কথা। ওখানে ঘন্টা হিসেবে নৌকায় ঘোরা যায়। আতিয়াই কথায় কথায় বলেছে ওর খুব ইচ্ছে নৌকায় ঘুরবে। কোনো দিন এসব করা হয়নি মিশবাহরও, তাই অজানা টানে আজ দ্রুত হাতের কাজ শেষ করছে। ঘড়ি যেন লাফিয়ে লাফিয়ে চলছে। 4টে বাজতে দেরি নেই। এর মাঝেই আয়নার ফোন, কিন্তু আয়নার কথাগুলো শোনা প্রয়োজন। বলুন আয়না, কি বলতে চান? আমি শুনছি। আপনার কি অন্য কাউকে পছন্দ? অনানা, কি বলেন? এসবের মাঝে আমি আর নেই। একবার তো নিজে ভালোবেসে বিয়ে করে দেখেছি। এসব প্রেম ভালোবাসায় সুখ নেই। সুখ আসলে কোথায় আয়না? আমি তো পরিবারের পছন্দে বিয়ে করেছিলাম। সুখ পাখির দেখা তো পাইনি। আমার তো মনে হলো জীবনে প্রেমের অভাবেই হয়তো এই সুখ পাখির দেখা কখনো পাওয়া যায়নি। বিয়ের পর ভালোবাসা পাওয়ার জন্য বিয়ের আগের প্রেম করতে হবে, কথাটা বোধহয় ভুল। দায়িত্ববান আর অনুভূতিশীল মানুষ হলে প্রেম যে কোনো সময়ই হতে পারে, কিন্তু মুখ ভর্তি প্রেমের আলাপ আর অন্তর্ভর্তি বিষ নিয়ে থাকা দায়িত্বহীন মানুষকে জীবনে জড়ালে যে কি পরিমাণ ভুগতে হয় তা আমার চেয়ে বেশি কেউ জানে না। তাহলে অন্য আর কি সমস্যা? আমি এখন আপনার আম্মাকে খালাম্মা বলেই বলি। বিয়ের আগে আম্মা বলতে লজ্জা লাগে। জি বলেন। আম্মা কোনো লেনদেনের কথা বলেছে? লেনদেনের কথা তো আগেই হয়েছে। রত্না আপা জানিয়েছেন আব্বা আম্মার এসবে কোনো আপত্তি নাই। তারা আমার একটা ভালো বিয়ে চান। আমি আগে না চাইলেও এখন চাই, কারণ বুঝতে পারছি যত দিন যাচ্ছে আমি গ্রহ হয়ে যাচ্ছি ভাইদের। কাল আব্বা আম্মা মারা গেলেন। ভাই ভাবিদের অনুগ্রহ করাই দয়ার কাজের মানুষের মতোই জীবন কাটাতে হবে। আমার স্কুলের বেতন আর কয় টাকা? নিজের একটা সুন্দর সংসার হোক, আমিও তাই চাই। আম্মাকে আমি এসব টাকা পয়সা লেনদেনের কথা বলতে নিষেধ করেছিলাম। থাক ওসব নিয়ে। খালাম্মাকে কিছু বলবেন না। না চাইলেও আব্বা আম্মা দিতেন। ডিভোর্সি মেয়ের জন্য এই খরচ করতে হবে, ওনারা জানেন। আমিও ডিভোর্সি পুরুষ। দুটো তো এক না সমাজে। আসলে আমি এই জন্য ফোন দিই নাই। আপনার নাম্বার গোপনে জোগাড় করেছি একটা অনুরোধ করতে। কারো কাছে জোর গলায় নিজের একটা আর্জি জানানোর জোর নাই। শেষমেশ আপনার কাছেই সাহস করে ফোন দিলাম। আপনিও তো এক সন্তানের পিতা। আমার ছেলেটাকে আমার সাথে গ্রহণ করবেন প্লিজ। ওরা ওকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিবে। ছেলেকে নেওয়ার জন্য যে কোনো চাপ না দেই তা খালাম্মা আগেই জানিয়েছেন। রত্না আপাও নিষেধ করেছেন। তাই কেউ আমার ছেলের জন্য বিয়েটা ভাঙুক চায় না। আমি কোনো উপায় না পেয়ে আপনাকে অনুরোধ করতে ফোন দিয়েছি। আমাদের সাথে রুমে রাখা লাগবে না। বাসার যে কোনো জায়গায় ওর জন্য একটা খাট পেতে দিলেই হবে, বা বসার ঘরে ফ্লোরিং ঘরে থাকবে। আমার ছেলেটা খুব নরম সরম, ঠান্ডা, কোনো দুষ্টুমি করবে না। করলে আমি নিজে শাসন করব। পলিনের কোনো অযত্ন হবে না। স্কুলের বেতনও আপনার দেওয়া লাগবে না। আমার স্কুলের চাকরির বেতন থেকে আমি কিছুটা জমাতাম, আর আব্বা এফডি করে দিয়েছেন কিছু টাকা। সেইখান থেকেই ওর পড়ালেখা চলবে। আপনি শুধু ওকে আমার কাছে রাখার অনুমতি দেন প্লিজ প্লিজ। আর রাজি না হলেও বিয়েটা ভাঙবেন না প্লিজ। আমি অনুরোধ করাই বিয়ে ভেঙে গিয়েছে জানলে বাড়িতে বিরাট অশান্তি হবে। আয়নার ফোন রেখে স্তব্ধ হয়ে বসে থাকে মিশবাহ। এ কি পরিস্থিতিতে ফাঁসলো? একজন ওর সাথে সংসার হচ্ছে ধরেই নিয়েছে, আর একজনকে সে নিজে বিয়ের স্বপ্ন দেখিয়েছে একটু একটু করে। দুজনের কারোর সাথেই খারাপ কিছু হোক চায় না মিশবাহ। আতিয়া ডিউটি শেষে আজ বাসায় যায়নি। বাসায় আগেই জানিয়েছে যে আজ ওভার টাইম আছে, ফিরতে দেরি হবে। আতিয়া সোনিয়ার সাথে তার হোস্টেলে আসে। রুমে ঢুকে ব্যাগ খোলে আতিয়া। নিউ মার্কেট থেকে 600 টাকা দিয়ে কেনা এই ব্যাগটার সাইজে বেশ বড়। ব্যাগের বয়স হয়েছে 2 বছর। টিফিন বক্স, টুকটাক জিনিসপত্র সহ অনেক কিছুই আটে বলে এই ব্যাগটাই আতিয়া সব সময় ব্যবহার করে। আজ টিফিন বক্স আনেনি, হসপিটালে খাওয়া আছে বলেছে। যদিও মা দেলোয়ারা বেগম বলেছিলেন টিফিন বক্স নিতে, ভালো খাওয়া হলে বরং প্যাকেট বাসায় নিয়ে আসতে, কিন্তু বুঝিয়েছে আজ কোনো অনুষ্ঠান নাই।
বরং ওটি রুমের দায়িত্ব আছে। ওটি শেষে অপারেশন রুমে কাজ করা সবাইকে বিরিয়ানি দেওয়া না, বরং ভাত, ডাল, মুরগি বা রুই মাছ দিবে খেতে। এগুলো এত ভালো কিছু না, রাত পর্যন্ত রাখলে বরং টক হয়ে যাবে। আতিয়া আজ ব্যাগে টিফিন বক্সের বদলে যত্ন করে ভাঁজ করা শাড়ি ঢুকিয়েছে। এই শাড়িটা নতুন, মিসবাহ উপহার দিয়েছে। বোঝাই যাচ্ছে দামি শাড়ি, হাওয়াই মিঠাই রঙের জামদানিতে রূপালি সুতোর কাজ, আড়ং থেকে কেনা। কত টাকার শাড়ি কে জানে। এত দামি উপহার নিতে ভীষণ সংকোচ হচ্ছিল আতিয়ার, কিন্তু মিসবাহর পীড়াপিড়িতে নিয়েছে না। এখনো তারা একে অপরকে ভালোবাসি বলেনি। এই বয়সে এসে এসব আবেগ মাখা কথা বলতে দুজনই লজ্জা পায়। তাদের কথাগুলো দৈনন্দিন খোঁজ খবরেই সীমিত, কিন্তু দিন দিন তার পরিধি বাড়ছে। ভোরে মিসবাহ আসতে না পারলেও ডিউটি শেষে ঠিকই হাসপাতালের অপোজিট রাস্তায় বাইক নিয়ে হাজির হয়। আতিয়া লাজুক মুখে বাইকের পিছনে গিয়ে বসে। আচ্ছা, আপনি আসেন কেন? আমি তো বাসেই যেতে পারি। রোজ রোজ দোকান ফেলে আসতে আপনার ক্ষতি হয় না? আধ ঘন্টার বিরতি ক্ষতির কিছু নাই। কাজের ফাঁকে আগেও বিরতি নিতাম, তখন অন্য দোকানি বন্ধুর সাথে আড্ডা দিতাম। এখন বরং ভালো হলো, একটা পার্ট টাইম কাজ পেলাম। পার্সোনাল পাঠাও ড্রাইভার হতে চান? রাইডার চাইলে অবশ্যই। লাজুক মুখে হাসি আতিয়া। কিছুক্ষণের জন্য ভুলে যায় যে মাকে কথা দিয়েছিল আর নতুন জীবনের কথা ভাববে না, অন্তত ভাই বোনগুলোর গতি না হওয়া পর্যন্ত ভাববে না। কিন্তু মন আর মস্তিষ্ক দুই আলাদা পথে চলে। এখনই বয়স 35। এই সময় জীবন গুছিয়ে না নিলে আর কখনোই গোছানো হবে না। ওর অবস্থা হবে সাইমা দিদির মতো। সাইমা দিদি সিস্টার ইনচার্জ ছিলেন। স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলের কথা ভেবে আর বিয়ে শাদী করেননি। ছেলে বড় হয়ে বিদেশে চলে যায়। একসময় বিদেশি এক মেয়ে বিয়ে করে সেখানেই সেটেলড হয়ে যায়। নাতি নাতনিদের দেখার সৌভাগ্য সাইমা দিদির হয়নি। দীর্ঘদিনের একাকিত্বে শরীরে অসুখ বাসা বেঁধেছিল। শেষের দিকে দিদি প্রায় মৃত স্বামীর স্মৃতিচারণ করতেন। আতিয়াকে বলতেন, একটা বয়সের পর আসলে সন্তান মা বাবা শুধু নয়, বরং একজন সঙ্গীরও প্রয়োজন হয়। না শুধু শারীরিক চাহিদার সঙ্গী নয়, বরং মানসিক চাহিদার জন্যেও সঙ্গী প্রয়োজন। সঙ্গী খাবে বলে তখন রাঁধতে মন চায়। একা একা তখন পোলাও, বিরিয়ানি, দুধ, ডাল ভাতটাও তার নিজের জন্য প্রতিবেলায় তৈরি করতে মন চায় না। দিন শেষে বিছানায় গিয়ে সারাদিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা কারোর সাথে বলতে মন চায়। কথাগুলো না হলে বুকের ভিতরে কুমড়ে মরে। অসুস্থতায় কপালে প্রিয়জনের কুচকানো চামড়ার অমসৃণ হাত তখন অপরিসীম শান্তি যোগায়। দিদি আতিয়াকে বলতেন, একসময় আতিয়ার মা বেঁচে থাকবেন না, ভাই বোনগুলো নিজের সংসার হবে। তখন আতিয়া নিজের জন্য একা নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখবে? ঝগড়া করার জন্য হলেও একজন সঙ্গী লাগে। রোজকার নিত্যকার অশান্তিও মানুষকে বাঁচার জন্য জ্বালানি দেয়। সাইমা দিদি হয়তো এসবের অভাবেই ফুরিয়ে গিয়েছিলেন। কিডনি ড্যামেজে অকালেই মৃত্যু হয় তার। মৃত্যুর পর ছেলে এসে জায়গা জমি বিক্রি করে একেবারে টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল। মায়ের কবরে গিয়ে দুফোঁটা চোখের পানি ফেলেছিল কিনা তা আর জানা হয়নি। সাইমা দিদিকে দেখেই মূলত একাকিত্বের ভয় জাঁকিয়ে বসেছিল আতিয়ার মনে। তার তো নিজের সন্তানও নেই। সত্যি সত্যি সে একসময় সম্পূর্ণ একা হয়ে যাবে না তো? মা দেলোয়ারা বেগম মিসবাহর কথা জানতে পারলো ভাববেন আতিয়া স্বার্থপরের মতো শুধু নিজের জীবন যৌবন নিয়ে ভেবেছে। কিন্তু আতিয়া তো বোঝাতে পারবে না যে তার চাহিদা শুধু শারীরিক নয়, বরং নিজের মতো করে নিজের একজন মানুষকে পাওয়ার। আর এই চাওয়াটা তো অপরাধ নয়। কাঁঠাল বাগানের ঢালের মুখেই নেমে যায় আতিয়া, বাকি পথটুকু হেঁটে যায়। কোনো এক অজানা অস্বস্তিতে বাসার সামনে পর্যন্ত মিসবাহকে নেয় মা। কার কাছে যেন ধরা পড়ে যাওয়ার ভয়। অথচ আতিয়া বাচ্চা মেয়ে নয়, মিসবাহ পরিণত মধ্যবয়সী একজন। তবু কিশোর কিশোরীর মতোই স্বল্প সময়ের জন্য লুকিয়ে চুরিয়েই প্রেম করছে যেন। যেই প্রেম এখনো নিজেরাই নিজেদের কাছে স্বীকার করেনি, তবু সেই প্রেমকে স্বীকৃতি দিতে আর স্বীকৃতি পেতে দুজনেই মরিয়া। আতিয়াকে নামিয়ে দিয়ে মিসবাহ বসুন্ধরায় নিজের দোকানে ফিরে যায়। রোজকার এই 20-25 মিনিটের জন্য আতিয়া সারাদিন মান অপেক্ষা করে থাকে। বন্ধু তেমন কেউ নেই যার সাথে মিসবাহকে নিয়ে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পারে। আশিককেও জানায়নি এখনো। ভাইয়ের সাথে এসব কথা বলতে লজ্জা লাগে। আজ প্রথম একসাথে বেড়াতে যাচ্ছে, বেরিবাঁধে যাবে।
নৌকায় মিসবাহর সাথে ঘুরতে বলে এই প্রস্তুতি নিয়ে আসা। চিন্তা আর উত্তেজনায় কাজে ভুল হয়েছে বারবার, তবু ভীষণ ভালো লাগছে। মেট্রনের বকাও আজ গায়ে লাগেনি। আতিয়ার বয়স যেন এক ঝটকায় 10 বছর কমে তরুণী হয়ে গিয়েছে। এই শাড়ি কই পরবে তা নিয়ে একটু চিন্তায় ছিল। হাসপাতাল থেকে সেজেগুজে বের হলে সবার চোখে পড়বে আর মায়ের কানে যাবেই, কেননা হাসপাতালের পুরনো কর্মীদের সাথে বাবার বদৌলতে মায়ের আগে থেকে পরিচয় আছে। তারাই নিজ উদ্যোগে মাকে ফোন দিয়ে গরম গরম ঘটনা জানিয়ে দিবে। এত দামি শাড়ি, ঘুরতে যাওয়া এসব দেখে মা দুয়ে দুয়ে 4 মিলিয়ে অশান্তি শুরু করবেন। আতিয়া আর বিয়ে করতে আগ্রহী নয় ভেবে মা ইদানিং ভালো মেজাজে আছেন। মাকে আতিয়া অপরাধী করতে পারে না, স্বার্থপর ভাবতে পারে না। স্বামীহারা কোনো রকম আয়হীন একজন মহিলার জায়গায় আতিয়া থাকলে আতিয়াও হয়তো এমনই ভাবত। কর্মক্ষম আয় করা সন্তানকে তখন ছাড়তে চাইতো না। নিজের ভবিষ্যৎ অনিশ্চয়তাই হয়তো মানুষকে এমন বানিয়ে দেয়। সোনিয়া মেয়েটা ভালো, আতিয়ার চেয়ে অনেক ছোট, মাত্রই জয়েন করেছে হাসপাতালে, বয়স 22-23, এখনও বিয়ে শাদী হয়নি, হোস্টেলে থাকে। আতিয়া আড়ালে নিয়ে অনুরোধ করতেই খুশি মনে আতিয়াকে নিয়ে এসেছে রুমে। এখন আগ্রহ নিয়ে আতিয়াকে রেডি হতে সাহায্য করছে। তেমন কোনো সাজগোছের জিনিস আতিয়ার নেই। কাজল, ক্রিম, পাউডার আর লিপস্টিক এই আতিয়ার সাজের জিনিস। সোনিয়া এটা সেটা সাজের জিনিস বের করে দেয়। সোনিয়া বোন, এত কিছু লাগবে না, আমি এগুলো আগে লাগাইনি, এখন লাগালে নিজেরই আজব লাগবে। তুমি শুধু আমাকে একটু ফেস পাউডার দাও। আপু, আপনি চুপচাপ বসে থাকেন তো। আপু, এত সুন্দর শাড়ির সাথে একটা সুন্দর ব্লাউজ বানাতেন। শাড়িটা ভাজি খোলা হয়নি। আচ্ছা, সাদা ব্লাউজে কি মানাবে না বোন? মানাবে আপু, চুল ছেড়ে রাখবেন না আপু। না, খোপাই ভালো, চুল ছাড়তে লজ্জা লাগে। সোনিয়া, কাউকে আজকের গল্প করো না বোন। জানোই তো আমি সেজেগুজে কারোর সাথে বেড়াতে গিয়েছে শুনলে সবাই কেমন পেছনে উল্টাপাল্টা কথা বলবে। আপু, আপনি নিশ্চিন্তে থাকেন। আর আপনি ঘুরতে যাচ্ছেন, এতে মানুষের এত জ্বালা কেন হবে? সবার কাহিনী জানি, যেগুলো ঘরে বউ জামাইয়ের সার্টিফিকেট ঝুলিয়ে অন্য কলিগদের সাথে পরকীয়া করে, সেগুলোরই এসব বিষয়ে নাচানাচি বেশি। থাক, বাদ দাও, ওরা তো আর একলা না, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। ওদের তো সংসারের বাইরে 2 নম্বরই করারও লাইসেন্স আছে মনে করে। যত নজর আমার মতো মধ্যবয়সী একা মহিলাদের দিকে। আমরা কারোর সাথে হাসলেও খারাপ হয়ে যাই, কারোর সাথে ঘুরতে গেলে আমাদের চরিত্র খারাপ হয়ে যায়। ওদের ধারণা একা মহিলাদের কোনো মান ইজ্জত নেই। আমি এদের ভয় পাই। ভয় পাওয়ার কিছু নাই আপু, আপনি হবু দুলা ভাইয়ের সাথে নিশ্চিন্তে ঘুরতে যান। দাঁড়ান তো আপু, দেখি আপনাকে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো নজর ফেরাতেই পারছি না আপু, এত সুন্দর লাগছে। আতিয়া নতুন বউয়ের মতো মাথায় ঘোমটা দিয়ে নিচে নামে। হাতে শুধু ছোট একটা পার্স, বোরখা, বড় ব্যাগ সব সোনিয়ার হোস্টেল রুমে রেখে এসেছে। যাওয়ার সময় পাল্টে যাবে। মিসবাহ বাইক নিয়ে অপেক্ষা করছিল। আয়নার ফোনে যদিও তার মনোজগৎ সামান্য এলোমেলো হয়ে গিয়েছে, তবুও রিনছিন কাচের চুরির শব্দে ধ্যান ভাঙে। সামনে দাঁড়ানো আতিয়াকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায়। এই আতিয়া যেন অন্য কেউ। মাথায় ঘোমটা দেওয়ার কেমন বউ বউ মনে হচ্ছে। আতিয়া, আমাকে বিয়ে করবে? আর এই মুহূর্ত দেরি করে না মিসবাহ। ঘাড় নেড়ে সাই দেয় আতিয়া। আলো আজ আবার একটা কাজ করেছে। টাকা না, মায়ের একটা সোনার আংটি চুরি করেছে। এবার অল্পেতে পোষাবে না, 5-6 হাজার টাকার মামলা। এত টাকা আতিয়া বা আশিক কারো ব্যাগে পাবে না। রাতুলের বন্ধুরা তাদের গার্লফ্রেন্ডে নিয়ে রিসোর্টে যাচ্ছে। রাতুলের ইচ্ছে আলোও তার সাথে যাবে। আলোর আপত্তি নেই, আলো আগে কখনো দামি রিসোর্টে যায়নি। আতিয়ার সাথে আতিয়ার হসপিটাল থেকে আয়োজিত পিকনিকে 2বার গিয়েছে, তবে সেগুলো আসলে কম খরচের পিকনিক স্পট, রিসোর্ট না। রিসোর্ট নাকি খুব সুন্দর। রাতুল বলেছে এসি রুম আছে, সাথে সুন্দর বাথরুম আর তাতে বাথটাবও আছে। সুইমিং পুলে নেমে গোসল করা যায়। রিসোর্টের ভেতরেই মিনি চিড়িয়াখানা। আলোর মন তো তখন থেকেই নাচছে। এক একটা রুমের ভাড়া নাকি 10-15 হাজার। রাতে থাকবে না তারা, সকালে যাবে, সন্ধ্যায় আসবে। বাসায় বলেছে বোর্ড পরীক্ষার আগে স্কুল থেকে র্যাক ডে হবে। দেলোয়ারা বেগম অবশ্য বলেছেন, কয়দিন আগেই না তোদের বিদায় দিল, আবার কি বিদায়? 2 দিন পর এসএসসি পরীক্ষা।
এবার পিকনিকের মতো হবে আম্মা, আমরাই খাওয়া দাওয়ার নাচ গানের আয়োজন করব। কয়দিন আগেই না তোদের এত কিসের নাচ গান বুঝি না। বোর্ডের পরীক্ষার আগে মানুষের পড়তে পড়তে নাকের পানি চোখের পানি এক কইরা ফালাই। তোদের দেখি নাচ গান খানাপিনা শেষ হয় না। আমি কোনো চান্দা মান্দা দিতে পারুম না। কেন পারবো না? যাই বলি পারবো না করো। এখন তো ভাইয়াও কামাই করে, তোমার হাতে 8,000 টাকা দিছে মাসের শুরুতেই। তোরেও 1,000 দিছে না? কি করছস? জুতা কিনা নষ্ট করছস? আর আমার 8,000ও তোদের পেটেই গেছে। এই যে মুরগি রাখছি, সেটা বিনা পয়সায় আসছে। আতিয়ার টাকা দিয়ে ঘর ভাড়া কারেন্ট ভাড়া দিছি। আশিকের টাকায় বাজার করতে খরচ হয়। জিনিসের দাম জানোস? চাই তাই এমনি মানা করো। এক জোড়া ভালো জুতো ঈদে ছাড়া কিনে দাও না। জামাই কথা তো বাদই দিলাম। আলো ঘ্যান ঘ্যান করলেও দেলোয়ারা বেগম নরম হন না। আশিকের কাছে টাকা চাইলে আশিক 200 দেয়, আর আতিয়া 100। 300 টাকায় কি হয়? একটা ভালো টপসও হবে না। রাতুল বারবার বলেছে সুইমিংয়ের জন্য আলাদা কাপড় নিতে। আলোর মেজাজ খারাপ হয়। ইদানিং আশিকও মানিব্যাগে টাকা কম রাখে। শেষবার 500 টাকা হারানোর পর অনেক মন খারাপ করেছে। যদিও বলেছে টাকা হারিয়ে গিয়েছে, চুরি হয়েছে বুঝতে পারেনি। দুদিন আলো ভয়ে ভয়ে ছিল, কিন্তু যখন দেখলো হারানো টাকা নিয়ে ওকে কোনো প্রশ্ন করা হয়নি, তখন নিশ্চিন্ত হয়েছে। আজ বাসায় মেজো বোন আয়েশা এসেছে অনেক দিন পর। আতিয়া আর আয়েশার ভিতর ঠান্ডা যুদ্ধ চলে বলে আতিয়া বাসায় থাকলে আয়েশার স্বামী খলিলকে নিয়ে আসে না। আজ আতিয়া বাসায় আসতে দেরি হবে শুনে মাকে দেখতে এসেছে। মা অন্য ঘরে শুয়ে আয়েশার সাথে গল্প করছে। আলমারির চাবিটা বালিশের নিচেই পেয়ে যায়। আলমারি খুলে কাপড়ের নিচ থেকে ছোট বাক্সটা বের করে। দেলোয়ারা বেগমের গয়নাগাটি এই বক্সেই রাখা। মা একদিন বলেছে আতিয়া আর আয়েশার জন্য যা করার করেছেন। আশিক বিয়ে করলে নিজের বউয়ের গয়না নিজেই দিবে। এখানে যে টুকটাক গয়না আছে সেগুলো তিনি আলোর বিয়েতে দিবেন। তাই আলোর মনে হয় কোনো চুরি করছে না। এগুলো তো তারই হবে এক সময়। চেইন ওঠাতে গিয়েও সাহস হয় না। এত দামি জিনিস বিক্রি করতে পারবে না, ভয় লাগে। তার চেয়ে ছোট একটা আংটি নিলেই ভালো। আপাতত কাজ চলে যাবে। আংটি নিয়েই ব্যাগ গুছিয়ে বের হতে চায়।